হ্যালো ভাইয়ারা, আশা করছি ভালোই আছো। আজকে বাংলা দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমরা ইতিমধ্যে বিভিন্ন সময় পড়েছো বিভিন্ন জায়গায়। বিশেষ করে নবম-দশম শ্রেণীতে যখন ছিলে, আ ব্যাকরণ বই পড়তে যেয়ে তোমরা পড়েছো ধ্বনি এবং ধ্বনির পরিবর্তন। তোমরা লক্ষ্য করেছো যে অ্যাডমিশন টেস্টে কিন্তু এই ধ্বনির পরিবর্তন থেকে বেশ প্রশ্ন আসে এবং দেখা যায় প্রায় প্রত্যেক বছর কোনো না কোনো ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসেই। তো যেহেতু এই চ্যাপ্টারটা অনেক ছোট কিন্তু পরীক্ষার জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্যে আমরা আজকে এই ধ্বনির পরিবর্তনের উপরে অ্যাডমিশন টেস্টে যে বিগত প্রায় ১০ থেকে ১৫ বছর যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো আজকে সুন্দর করে একটার পর একটা সমাধান করব। এবং মনে রাখবা, যেহেতু এটা অ্যাডমিশন টেস্টে বিগত বছরগুলোতে এসেছে, তার মানে ধরে নেওয়া যায় এই প্রশ্নগুলো একটু অ্যাডভান্সড লেভেলের। সো যেহেতু কোশ্চেন্স গুলো কম্পারেটিভলি অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার কিন্তু উচিত প্রত্যেকটা বিষয় একটু মনোযোগ দিয়ে বোঝা। তো চলো তাহলে আমরা ধ্বনির পরিবর্তনের প্রথম একটা প্রশ্ন দেখি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 এবং 19 শিক্ষাবর্ষে এসেছে। চলো আমরা প্রশ্নটা একটু দেখে আসি। প্রশ্নটা দেখো কত সুন্দর একটা প্রশ্ন, যে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে কি বলে? একটু প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর করাটা একটু কঠিন হয়ে যায়। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018-19 শিক্ষাবর্ষে প্রশ্নটা এসেছে যে একই শব্দ এবং সেই শব্দের মধ্যে মনে করো দুইটা ভিন্ন ধ্বনি বা দুইটা ভিন্ন বর্ণ খুব অল্প বিস্তর সমতা লাভ করবে। খুব অল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে সেটা সমতা বা পার্থক্য লাভ করবে। আমরা মনে রাখবো সেটাকে বলা হবে হচ্ছে সমীভবন। যেমন দেখো, জন্ম বানানটার দিকে খেয়াল করে দেখো, যে সিম্পল জন্ম, দন্তন্য প্রথমে, তারপরে হচ্ছে ম। এবার অনেক সময় মানুষ উচ্চারণ করতে যে কি বলে, অনেক সময় জন্ম বলে। আরে তোমার জন্ম কোথায়? অর্থাৎ ম এবং ম কাছাকাছি। তবে দেখো, এই যে অল্প বিস্তর সমতা লাভ করেছে, সামান্য একটু পার্থক্য হয়েছে। দন্তন্য এবং ময়ের মধ্যকার ছোট্ট একটা পার্থক্য এখানে পরিলক্ষিত হয়েছে। কাঁদনা থেকে কান্না, দেখবা আমরা কিন্তু কখনোই কাঁদনা বলি না, আমরা বলি কান্নাকাটি করছে। তো একটু বোঝার চেষ্টা করো, দেখো ক ঠিকই আছে, এখানে ক ছিল, এখানে ক আছে, এখানে দন্তন্য ছিল, এখানেও দন্তন্য আছে। এই দটা কিন্তু এই শব্দের মধ্যে নাই, বরং ওখানে কি হয়েছে, দন্তন্য হয়ে গেছে দুইটা। তো দেখো, বিষয়টা হচ্ছে যে খুব সামান্য অল্প পরিমাণে সমতা লাভ করেছে, অর্থাৎ সামান্য একটা পার্থক্য হয়েছে। এটাকে আমরা ব্যাকরণের ভাষায় বলছি সমীভবন। ধ্বনি পরিবর্তনের মধ্যে সমীভবন বেশ গুরুত্বপূর্ণ এবং অবশ্যই গুরুত্ব দিয়ে পড়া উচিত। পরবর্তী প্রশ্ন, স্বরধ্বনি সংক্রান্ত বা স্বরধ্বনি পরিবর্তন সংক্রান্ত গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণকে একত্রে বলা হয় হচ্ছে অপশ্রুতি। এই প্রশ্নটাও সরাসরি ব্যাকরণ বই থেকে এসেছে এবং একটু মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু এই প্রশ্নের উত্তর পারা যাবে। এবার তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের কাছে চলে যাই। পরবর্তী প্রশ্নটাও ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় 2015 এবং 16 শিক্ষাবর্ষে এসেছে। এবং দেখো প্রশ্নটা কি সুন্দর, যে শব্দের মধ্যে দুইটা ব্যঞ্জন স্থান পরিবর্তন করবে। অর্থাৎ একটা শব্দ, ওই শব্দের মধ্যে নিশ্চয়ই ব্যঞ্জন বর্ণ থাকবে এবং সেই ব্যঞ্জন বর্ণের জাস্ট একটু সামান্য স্থান পরিবর্তন হবে। যেমন দেখো, দু একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, খুবই মজার বিষয়, রিক্সা, আমরা বলি রিক্সা, অনেকে উচ্চারণ করে হচ্ছে রিস্কা। তোমরা এটা অনেকে জানো কিনা যায় না, রিক্সা শব্দটা কিন্তু মূলত জাপানি শব্দ। বুঝতে পেরেছ? রিক্সা শব্দটা হচ্ছে মূলত জাপানি। আর এই জাপানি এই শব্দটাকে, ওই যে বাঙালির কাজ হচ্ছে সব ভেঙে চুরে নতুন করে তৈরি করা, সে কি করে এই রিক্সা শব্দটাকে নতুন করে নিজেদের মতো করে বলছে রিস্কা, আর তখন সেটা হয়ে গেছে বাংলাদেশি শব্দ। তোমরা রাস্তাঘাটে চলতে যে অনেক সময় দেখেছো যে মানুষ কিন্তু অনেক সময় রিক্সা বলতে যে কি বলে, বলে রিস্কা। কি বলে? রিস্কা, যাওয়া নাকি। এবং সত্যি কথা বলতে আমরা হয়তো বলছি রিস্কা, কিন্তু আসলে কিন্তু এটা ভুল। মূল শব্দটা হচ্ছে রিক্সা। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে শব্দের মধ্যে দুইটা ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ নিশ্চয়ই আমরা চিনি, ক একটা ব্যঞ্জন বর্ণ, দন্তস্ব একটা ব্যঞ্জন বর্ণ। এবার যখন আমি রিস্কা বলছি তখন দেখো এই কটা চলে এসেছে শেষে, আর এই যে দন্তস্বটা ছিল এখানে শেষে, মূল শব্দের শেষে ছিল, সেই দন্তস্বটা এসেছে যখন রিস্কা শব্দটা বলছি, ঠিক দন্তস্বটা ক এর আগে চলে এসেছে। তাহলে কি হলো বিষয়টা, জাস্ট
একই শব্দের মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ জাস্ট স্থান পরিবর্তন করেছে। আর আমরা মনে রাখবো যখন ঠিক একটা শব্দের মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ এভাবে পরস্পর স্থান পরিবর্তন করে সেটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় ধ্বনি বিপর্যয়। একটু লক্ষ্য করে দেখো, লাভ থেকে ফাল, প্রথমে লটা চলে এসেছে শেষে, আর মূল শব্দের শেষ যে বর্ণটা ছিল ফ, সেই ফটা চলে এসেছে প্রথম। তাহলে দেখো সামান্য একটু কিন্তু পরিবর্তিত হয়েছে। আর এই যে পরিবর্তন, এটাকে ব্যাকরণের ভাষায় আমরা বলছি ধ্বনি বিপর্যয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, ধ্বনি পরিবর্তনের মধ্যে ধ্বনি বিপর্যয় অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবার তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের কাছে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা এসেছিল এখানে একটা রেফ হবে, মর্মর শব্দ থেকে যে মার্বেল শব্দটা হয়েছে, এই মর্মর থেকে মার্বেল, এটা ধ্বনি পরিবর্তনের কিসের প্রক্রিয়া? অবশ্যই এটা ধ্বনি পরিবর্তনের কোনো না কোনো একটা প্রক্রিয়া, এবং আমরা মনে রাখবো এটা মূলত বিষয় ভবন। মূলত মনে রাখবো আমরা এই যে পরস্পর দুটি বর্ণ যখন অল্প বিস্তর সমতা লাভ করবে, শরীর থেকে শরীর, লাল থেকে নাল, এটাই হচ্ছে মূলত বিষমী ভবন। এবার তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটার কাছে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2013 এবং 14 শিক্ষাবর্ষে, এবং এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? আমি আবারও বলছি, ধ্বনি বিপর্যয় কি? শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন। পরস্পর পরিবর্তন বলতে কি বোঝায়? এই যে লাভ থেকে ফাল, প্রথমে ছিল ল, সেটা চলে গেছে শেষে, ফাল শব্দটার এই যে মূল শব্দে যে ফ ছিল শেষে, এটা চলে এসেছে প্রথম। একইভাবে যেমনটা একটু আগে বললাম, রিক্সা থেকে রিস্কা, তো এই যে দেখো সামান্য পরিবর্তন হয়েছে, এই ক চলে এসেছে শেষে, এই দন্তস চলে গিয়েছে মাঝে। তাহলে দেখো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন কি হয়েছে? পরস্পর পরিবর্তন হয়েছে। পরস্পর পরিবর্তন বলতে কি বোঝায়? পরস্পর পরিবর্তন হচ্ছে একটা জায়গায় আরেকটা, আরেকটা জায়গায় আরেকটা, সামান্য বিস্তর পরিবর্তন। এটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় কি? বলা হয় ধ্বনি বিপর্যয়। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এবার পরবর্তী প্রশ্নের কাছে যাই। পরবর্তী প্রশ্ন কি ছিল? একেবারে সহজ একটা প্রশ্ন, টপ। টপ, টপ যুক্ত টপ, আমরা ওইভাবে টপ টপ না বলে আমরা বলি কি? টপা টপ বলি না? টপা টপ, তারপরে আমরা বলি ধপাধপ, পটাপট, আরো কত কিছু বলি। তো এই যে দেখো, এই একটা মূল শব্দ ছিল, এই আর একটা শব্দ, এই দুইটার মধ্যে আমরা নতুন করে একটা কি আনলাম এখানে? জাস্ট মাঝখানে একটা স্বর ধ্বনি বা একটা স্বর বর্ণ এখানে নিয়ে এসেছে। তো এই যে আমরা আমাদের বলার সুবিধার্থে যখন একটার মধ্যে আরেকটা নতুন বর্ণ এভাবে ঢুকাই, তখন সেটাকে আমরা ব্যাকরণের ভাষায় বলি অসমীকরণ। মনে থাকবে বিষয়টা? অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনির আগমন ঘটে বা মাঝখানে স্বরধ্বনি আমরা ব্যবহার করি, তখন সেটা হচ্ছে মূলত অসমীকরণ। পরবর্তী প্রশ্ন, যে অভিশ্রুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়? জিএসটিতে 2019-20 শিক্ষাবর্ষে প্রশ্নটা এসেছে, এবং প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমার এত কিছু মনে রাখার দরকার নেই, সব বাদ। তুমি শুধু একটা কথা মনে রাখবা, যে ভাইয়া একদিন বলেছিল অভিশ্রুতিতে সব সময় সাধু থেকে চলিত, অর্থাৎ সাধু ভাষা থেকে চলিত ভাষায় যে রূপান্তর হয়, সেটাই হচ্ছে মূলত অভিশ্রুতি। অর্থাৎ সহজ কথা আমরা মনে রাখবো, এই যে দেখো, মানিয়া থেকে মেনে, করিয়া থেকে করে, মাছুয়া থেকে মেছো, এই যে বিষয়টা, এটাই হচ্ছে মূলত অভিশ্রুতি। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো, সাধু থেকে কিন্তু চলিত ভাষায় জাস্ট রূপান্তরিত হয়েছে, এটাই হচ্ছে মূলত অভিশ্রুতি। চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নের কাছে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন, যে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয়? আমি বারবার বলছি যে দুটো সমবর্ণের একটার পরিবর্তন। এখানে ছিল র, দেখো এখানে র আছে, এখানে ছিল আরেকটা র, কিন্তু এখানে র বাদ দিয়ে হয়ে গেছে ল। অর্থাৎ স্বরবর্ণ, দুঃখিত, ব্যঞ্জন বর্ণ ছিল একই, শরীর, র এবং র দুইটা ছিল, কিন্তু সেটা পরিবর্তিত আজকে হয়ে গেছে, র থেকে হয়ে গেছে ল। এটাই আমরা বলছি শরীর। লাল থেকে নাল, এই যে দেখো ল হয়ে গেছে দন্তন্য, এবং এই ল থেকে গেছে ল, অর্থাৎ ল থেকে কিন্তু দন্তন্য, এটা পরিবর্তিত হয়েছে। এটাই হচ্ছে মূলত ব্যাকরণের ভাষায় আমরা এটাকে বলছি বিষয় ভবন।
স্নান থেকে সিনান কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? স্নান থেকে স্নান এটা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো বিপ্রকর্ষ। বিপ্রকর্ষের আরেকটা নাম হচ্ছে মূলত স্বরাগম বা স্বরভক্তি। এটা আমরা সহজে মনে রাখবো। ঠিক আছে? এবং আমাদের মনে রাখতে হবে যে বিপ্রকর্ষ কিন্তু স্বরাগম নামে পরিচিত। চারি থেকে চায়ের কোন প্রকার ধ্বনি পরিবর্তন? আমরা মনে রাখবো সবসময় যে কোন শব্দে পরে রিকার বা হ্রস্বউকার আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। জাস্ট সবসময় মনে রাখবা এই যে পরে হ্রস্বইকার এটা যখন এরকম আগে চলে যায়, চাইর। এখন যদি আমরা চাইর বলি না, আমরা বলি চার বা চারি। তো এক্ষেত্রে মনে রাখবা এই যে পরে যে হ্রস্বইকার অর্থাৎ মূল শব্দে আইজ, এই হ্রস্বইকারটা যখন আগে চলে যায়, আজি বর্গে যাওয়ার আগে এটা চলে গেছে। সাধু, এই যে সাউদ, এই যে দেখো এটা কিন্তু আগে এসে এই জায়গাটায় সংযুক্ত হয়েছে। তাহলে মূল কথা এটা আমরা মনে রাখবো যে পরে যে হ্রস্বইকারটা থাকে এটা যখন আগে চলে আসে তখন আমরা সেটাকে বলি অপিনিহিতি। এবং এটা পরীক্ষার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো। শরীর থেকে শরীর জিএসটিতে এসেছে প্রশ্নটা, এবং একটু আগে বলে আসলাম যে দুটো সমবর্ণের একটার পরিবর্তন যখন হয় তখন সেটাকে কি বলে? জাস্ট সেটাকে বলা হয় হচ্ছে বিষয় ভবন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এবার তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি যে ধার শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত। আমরা মনে রাখবো ধার শব্দটি হচ্ছে মূলত সম্প্রকর্ষ এর দৃষ্টান্ত। ধার শব্দটা এসেছে উদ্ধার, উধার থেকে উধার, উধার থেকে ধার, এবং একইভাবে জানালা থেকে জানলা। এটা কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা এসেছিল, জানালা থেকে জানলা। পরবর্তী প্রশ্ন, ধরিয়া থেকে ধরে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? আমরা মনে রাখবো একই কথা যে একটু আগে কি বলে আসলাম, সাধু থেকে চলিত যে কোনো শব্দ আমরা বলতে পারবো শর্টকাটে, সেটা হচ্ছে অভিশ্রুতি। আশা করি বুঝতে পেরেছ। ট্যাক্স থেকে ট্যাক্সো এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন? আমরা মনে রাখবো ট্যাক্স থেকে ট্যাক্সো এটি ধ্বনির মূলত হচ্ছে অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম কাকে বলে? শব্দের অন্তে যদি কোনো স্বরের আগমন ঘটে। মূল শব্দ ছিল ট্যাক্স, এটার শেষে দেখো ট্যাক্স ও, অর্থাৎ শেষে ও কার সংযুক্ত হয়েছে। আর যেহেতু ও সংযুক্ত হয়েছে দ্যাটস আমরা এটাকে বলছি শব্দের অন্তে বা শব্দের শেষে যখন এরকম স্বরধ্বনির আগমন হবে তখন আমরা সেটাকে বলবো অন্তঃস্বরাগম। পরবর্তী প্রশ্ন, প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2015-16 শিক্ষাবর্ষে আসছে। দ্রাকমে থেকে দ্রব্য থেকে দাম, দাম শব্দটির বিবর্তন হলো যেভাবে, আমরা খুব সহজে মনে রাখবো এটা মূলত হচ্ছে একটা গ্রিক শব্দ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে দাম শব্দটা কোন ভাষা থেকে আগত শব্দ? আমরা মনে রাখবো এটা হচ্ছে মূলত গ্রিক ভাষা থেকে আগত একটা শব্দ। পরবর্তী প্রশ্ন, যে গল্প থেকে গপ্প কোন ধরনের ধ্বনি পরিবর্তন? আমরা মনে রাখবো এটা সমীভবনের দৃষ্টান্ত। পরবর্তী প্রশ্ন, কোনটি অভিশ্রুতির উদাহরণ নয়? দেখো বোঝার চেষ্টা করো, আমি বারবার বলছি যে সাধু থেকে চলিত যেগুলো আছে সেগুলো অভিশ্রুতি। তাহলে এইগুলো বাদ দিয়ে বাকি যেটা আছে, আইস থেকে আজি, আইস থেকে আজি এটা কি? এটা হচ্ছে মূলত অপিনিহিতি। তাহলে কি হলো, এই তিনটা বাদ দিয়ে ওই একটাই ছিল, সেটাই জন্য প্রশ্নের উত্তর হচ্ছে অভিশ্রুতি। উদাহরণ মূলত নয় কোনটি? এ নাম্বারটি উদাহরণের অন্তর্ভুক্ত নয়। আশা করছি ভাই বিষয়টা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সমীভবনের উদাহরণ নয়? আমরা মনে রাখবো নিচের লাল থেকে নাল এটাই মূলত সমীভবনের উদাহরণ নয়। এটা কি একটু আগে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, একটু মনোযোগ দিয়ে দেখো। শরীর থেকে শরীর, লাল থেকে নাল, এটা কিসের উদাহরণ একটু নিজে চিন্তা করো। এবং আমি বলেছি এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। অভিশ্রুতি জাত শব্দ হলো, আমরা মনে রাখবো ওই যে হাটুয়া থেকে হাউটা বলেছি না, যে সাধু থেকে চলিত হলেই কোরিয়া থেকে করে, হাসিয়া থেকে হেসে, এইসব সবই হচ্ছে অভিশ্রুতি জাত শব্দ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সমীভবনের উদাহরণ? আমরা মনে রাখবো
দুর্গা থেকে দুর্গা অর্থাৎ শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে বলা হয় মূলত সমীভবন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন যে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? আমরা মনে রাখবো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে মূলত পিশাচ থেকে পিচাস। কেননা ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝায়? পাশাপাশি দুইটা বর্ণ যে পরস্পর পরিবর্তন হয়ে যায়, সেটাই হচ্ছে মূলত ধ্বনি বিপর্যয়। বড় দিদি থেকে আগত বৌদি শব্দটা ব্যঞ্জনচ্যুতি, অর্থাৎ এই যে দেখো চ্যুতি বলতে কি বোঝায়? চ্যুতি বলতে মূলত বোঝানো হচ্ছে কোনো কিছু হ্রাস পাওয়া বা কমে যাওয়া। এখানে ছিল দিদি, হয়ে গেছে দি। আমি বললাম বড় দাদা, বড় দাদা, এখান থেকে বললাম বড়দা। তাহলে একটু বোঝার চেষ্টা করো, এই যে এখানে ছিল দুইটা দ, এখানে হয়ে গেছে একটা দ। তাহলে কি একটু চ্যুত হলো, একটু হ্রাস পেল, এই জন্য এটাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সমীভবনের নিয়মে সাধিত হয়েছে? আমরা মনে রাখবো কান্না শব্দটা মূলত সমীভবনের নিয়মে সাধিত হয়েছে। ফাল্গুন থেকে ফাগুন কোন ধরনের ধ্বনি পরিবর্তন উদাহরণ? খুবই ভালো একটা প্রশ্ন, এবং প্রশ্নটা আমি একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। এটাকে বলা হয় অন্তর্হতি। অন্তর্হতি কেমন? মনে করো আমি বললাম ফাল্গুন, একটু বোঝার চেষ্টা করো, ফাল্গুন, এটা একসাথেও লেখা যায়। এটাকে আমি বলছি ফাগুন। তাহলে একটু বোঝার চেষ্টা করতে হবে, এই যে দেখো মাঝখানে যে লটা ছিল, এই লটা কিন্তু এখানে নেই। তাহলে এর মাঝখান থেকে যেহেতু এটা বাদ গেছে, আমরা এটাকে বলতে পারি কি অন্তর্হতি। অর্থাৎ মাঝ থেকে যেহেতু এটা বাদ গেছে, আমরা এটা বলতে পারি অন্তর্হতি। ফলাহার একটা শব্দ, এটাকে আমরা বলি ফলার। এই যে দেখো মাঝখানে হটা নেই, তাহলে মাঝখান থেকে যেহেতু এভাবে কেটে যায়, বাদ যায়, তখন সেটাকে আমরা বলি অন্তর্হতি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। সমীভবনের উদাহরণ কি? সমীভবন নিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে, আমরা বুঝতে পারছি। সমীভবনের উদাহরণ হচ্ছে মূলত জন্ম থেকে জন্ম বা যাই হোক এরকম কিছু একটা। সমীভবন নিয়ে অনেক কথা হয়েছে, এজন্য আবার একই কথা বারবার বলতে চাচ্ছি না। তলোয়ার শব্দটি তরোয়াল রূপে উচ্চারিত হলে তাকে কি বলে? অর্থাৎ তলোয়ার থেকে যে তরোয়াল, এটাকে আমরা ব্যাকরণের ভাষায় কি বলবো? আমরা এটাকে ব্যাকরণের ভাষায় বলবো হচ্ছে মূলত ধ্বনি বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, বর্ষণ থেকে বরিশন এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? আমরা মনে রাখবো বর্ষণ থেকে বরিশন এটা হচ্ছে মূলত মধ্য স্বরাগম। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, শুনিয়া থেকে শুনে পরিবর্তনটি কোন ধ্বনি পরিবর্তন উদাহরণ? আমরা সবাই বলেছি, আমি বারবার বলেছি যে সাধু থেকে চলিত যখনই হবে তুমি আনসার করে আসবে অভিশ্রুতি, কিছু বোঝার দরকার নেই। অভিশ্রুতি কাকে বলে এটা পরীক্ষা হয়তো আসবে না, কিন্তু পরীক্ষা জাস্ট এরকম একটা এক্সাম্পল দিয়ে বলবে যে এটা কি, বা ব্যাকরণিক পরিভাষায় এটাকে কি বলা হয়। থ্যাংক ইউ। মোজা থেকে মুজো এটি কোন ধরনের স্বরসঙ্গতি? আমরা মনে রাখবো এটা হচ্ছে অনন্য। মোজা থেকে মুজো, বিলাতি থেকে বিলিতি, এগুলো হচ্ছে সব হচ্ছে মূলত অনন্য স্বরসঙ্গতি, আমরা মনে রাখবো। কোরিয়া থেকে কইরা থেকে করে কি জাতীয় ধ্বনির পরিবর্তন? দেখো একই প্রশ্ন বারবার আসছে, অভিশ্রুতি। সহজ কথা, কোরিয়া থেকে করে, সাধু থেকে চলিত, মানেই অভিশ্রুতি। আশা করছি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, সমীভবন কত প্রকার? আমরা মনে রাখবো সমীভবন হচ্ছে মূলত 3 প্রকার, এবং বই থেকে সমীভবন যে কোন 3 প্রকার এটাও একটু ভালোভাবে পড়ে নিবা, পরীক্ষায় প্রশ্ন আসতেও পারে এখান থেকে। পিশাচ থেকে পিচাস, লাভ থেকে ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বারবার বলা হচ্ছে, যেটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, ধ্বনির বিপর্যয় এবং বিষমীভবন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। সুন্দর করে এটা পড়বা, যে কোনো সময় পরীক্ষা এখান থেকে আসতে পারে। ইভেন তোমরা দেখলে যে বিষয় অভিশ্রুতি থেকেও কিন্তু অনেক প্রশ্ন এসেছে। সো আমার কাছে মনে হয় এই 3টা 4টা খুব ভালোভাবে পড়া উচিত বলে আমি পার্সোনালি মনে করি। ধ্বনির পরিবর্তন চ্যাপ্টারটা দেখবা অনেক ছোট, 1 থেকে 1.5 পেজ,
কিন্তু এখান থেকে প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে এবং মোস্টলি যদি বলি এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসতে দেখা যায়। সো এটা ভালোভাবে পড়বো। তো যাই হোক ভাইয়া, আমরা দেখতে দেখতে হচ্ছে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে ধ্বনির পরিবর্তন এই চ্যাপ্টার থেকে কিন্তু ভাইয়া বেশ ইন্টারেস্টিং প্রশ্ন হয়েছে এবং আমি বারবার বলছিলাম ধ্বনির পরিবর্তন, ধ্বনি বিপর্যয়, স্বরসঙ্গতি, সমীভবন, অভিশ্রুতি, বিষমীভবন, এগুলো থেকে যেহেতু পরীক্ষায় বারবার প্রশ্ন হয়েছে, তোমরা এই জায়গাগুলো সুন্দর করে পড়বা। ক্লাসটা সুন্দর করে করেছো। ক্লাসের পাশাপাশি যখন তুমি এই অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো সলভ করছো, আশা করছি কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।